মডারেটর চিত্তজেতা ভর্ষণ হবার কথা ছিল, সেখানে নবকরঞ্জ ভয়ের বাণিজ্য চালায়। মানুষের উপর বিশ্বাস হারা যে পাপ, সেই পাপে আজ বিশ্ব ব্যবস্থার নাম হয়ে দাঁড়িয়েছে। মডারেটর রবীন্দ্রনাথ এই উক্তিটির দ্বারা বোঝাতে চেয়েছেন, আদৌ সমাজে মানুষের মনে হওয়ার কথা ছিল ভয়মুক্ত ও স্বাধীন, কিন্তু আধুনিক শাসন ব্যবস্থার ভয়, ঋণ ও নির্ভরতার অনিশ্চয়তা তৈরি করে মানুষকে নিয়ন্ত্রণ করছে। ধন্যবাদ মডারেটর, ধন্যবাদ সবাইকে আমার কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে বিতর্ক চলছে বা বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে নবকরণিজম আদিকলমের চেয়ে অধিক ভয়াবহ। বাস্তবতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিষয়টির পক্ষে আমার সুদীর্ঘ অবস্থান। মডারেটর, প্রথমে আমি আমাদের আলোচ্য বিষয় দুটি গুরুত্বপূর্ণ পরিভাষার সংজ্ঞা স্পষ্ট করতে চাই। মডারেটর, আদিকলনিজম বলতে আমরা বুঝি যে প্রত্যেক একটি শক্তিশালী দেশ সাময়িক শক্তি ব্যবহার করে অনেকটি দেশকে দখল করে, তার ভূমি সম্পদ ও জনগণের উপর প্রকাশ শাসন করে, যেমন ব্রিটিশদের ভারত শাসন। অন্যদিকে মডারেটর নবকরণিজম একটি আধুনিক ছদ্মবেশী শাসন ব্যবস্থা, যেখানে কোনো দেশ সরাসরি দখল না করে অর্থনৈতিক, রাজনীতিক, সংস্কৃতি, শাসন ব্যবস্থা, কর্পোরেট শক্তি, গণমাধ্যমের মাধ্যমে একটি দেশকে নিয়ন্ত্রণ করে। মডারেটর আদিকলনিজম ছিল প্রকাশ্যে শোষণ, শত্রুকে দেখা যেত, শোষণকে চেনা যেত, কিন্তু নবকরণিজম হলো অদৃশ্য শৃঙ্খলের মতো আরো ভয়াবহ। মডারেটর নবকরণিজম অর্থনৈতিকভাবে একটি দেশকে পঙ্গু করে। আজ উন্নয়নের নামে আন্তর্জাতিক ঋণ, সুদের বোঝা, শর্তগুলোর সাহায্যে এসব দরিদ্র দেশগুলো এমনভাবে আটকে ফেলে যে তারা নিজেদের সম্পদ নিজেরাই ব্যবহার করতে পারে না। আদিকলনিজম সম্পদ লুঠতে জোর করে, আর নবকরণিজম তার লুট হয় চুক্তি কাগজের মাধ্যমে। মডারেটর আদিকলনিজম শৃঙ্খল ছিল সোনার, লোহার ও তা ভাঙা গিয়েছিল, কিন্তু নবকরণিজম শৃঙ্খল সোনার মতো ঝলমলে, মানুষ বুঝতে পারে না যে সে বন্দী। মডারেটর নবকরণিজম শাসনকে বদলায় না, মানসিকতা বদলায়। মানুষ নিজেই শোষণকে উন্নয়ন ভেবে গ্রহণ করে। এটি বিশেষটা দাসত্ব, যা আদিকলনিজমের চেয়েও বিপজ্জনক। আদিকলনিজম মানুষের ভূমি দখল করেছিল, নবকরণিজম দখল করেছে আমাদের বাজেট ও বুদ্ধিবৃত্তি। মডারেটর আজ অনেক দেশ শাসন জনগণের কাছে নয়, বরং বিদেশি দাতা সংস্থার কাছে, শক্তিধর জনগণের কাছে বেশি দায়বদ্ধ। কোন নীতি হবে, কোন আইন পাশ হবে, তা নির্ধারণ করা হয় বাইরে বসে। এটি আদিকলনিজমের চেয়েও সূক্ষ্ম কিন্তু মারাত্মক আগ্রাসন। মডারেটর নবকরণিজম ভবিষ্যৎ প্রজন্মকে বন্দী করে। ঋণের বোঝা, পরিবেশ ধ্বংস, মেঝা পাচার, এসবের ফলে ভবিষ্যৎ প্রজন্ম জন্মের আগে পরাধীন হয়ে পড়ে। আদিকলনিজমে বর্তমান শোষণ করত, নবকরণিজম ভবিষ্যৎকে দখল করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মডারেটর নবকরণিজম নিজের দায়িত্ব নিজেই এড়িয়ে যায়। শোষণ হয় কিন্তু শোষণের মুখ দেখা যায় না। এটি এমন এক দাসত্ব যেখানে শৃঙ্খলা দেখা যায় কিন্তু অনুভব করা যায় প্রতিনিয়ত। মডারেটর প্রতিপক্ষ হয়তো বলবে আদিকলনিজম হত্যা, লুট, দাসত্ব ছিল, নবকরণিজম তো তা নেই। কিন্তু মডারেটর মানুষকে মারত, আর নবকরণিজম মানুষকে বাঁচিয়ে রেখে সর্বস্ব শোষণ। মডারেটর আদিকলনিজম ছিল অবৈধ দখল, বিশ্ব জানত, মানুষ প্রতিবাদ করত, কিন্তু নবকরণিজম আসে উন্নয়ন প্রকল্পে, বৈদেশিক ঋণ, মুক্তবাজার, বৈদেশিক বিনিয়োগ, এসব সুন্দর শব্দের আলে। মডারেটর যদি আদিকলনিজমের বিরুদ্ধে ছিল আন্দোলন, বিপ্লব ও মুক্তিযুদ্ধে, কিন্তু মডারেটর নবকরণিজমের বিরুদ্ধে কি করবেন? ঋণের শর্ত নেই, দাসত্ব, না মানে নিষেধাজ্ঞা। এটি এমন এক ফাঁদ যেখানে ঢুকলে বের হওয়ার দরজা নেই। অতএব মডারেটর সন্ধ্যের কোনো অবকাশ নেই। আদিকলনিজম আমাদের শোষণ করত, নবকরণিজম আমাদের চিন্তা নিয়ন্ত্রণ করছে। আদিকলনিজম শেষ হয়েছে, নবকরণিজম আসা চলছে। এই কারণে আমরা চিরকণ্ঠে বলি নবকরণিজম আদিকলনিজমের চেয়ে বহুগুণে অধিক ভয়াবহ। ধন্যবাদ মডারেটর, ধন্যবাদ সবাইকে। আজকের এই বিতর্ক কোনো আবিষ্কারের লড়াই না, এর ইতিহাস, বাস্তবতা ও যুক্তির মুখোমুখি অবস্থান। আজ বলা হচ্ছে নবকলনিজম আদিকলনিজমের চেয়ে বেশি ভয়ঙ্কর। এই বক্তব্য শুনতে আধুনিক মনে হলেও ইতিহাসের আয়না তাকালে এর ভিতর কারণ হয়ে যায়। কারণ আদিকলনিজম ছিল এমন এক ব্যবস্থা যেখানে মানুষ ছিল সম্পদ, স্বাধীনতা ছিল অপরাধ, আর শাসন মানে ছিল বন্দুকের নাল। নবকলনিজম নিঃসন্দেহে সাংস্কৃতিক নয়, তবে সেটিকে আদিকলনিজমের চেয়ে ভয়াবহ বলে মানে ইতিহাসের সবচেয়ে নৃশংসতাকে খাটো করে দেখা। ধন্যবাদ মডারেটর আমাকে কিছু বলে সুযোগ করে দেওয়ার জন্য। আজকের বিতর্ক চলছে এবং বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে নবকলনিজম আদিকলনিজমের চেয়ে বেশি ভয়ঙ্কর। বিপক্ষে বলছি মডারেটর আদিকলনিজম হলো 1500 থেকে 20 শতক পর্যন্ত চলা এক নিষ্ঠুর শাসন ব্যবস্থা, যেখানে বিদেশি শক্তি সরাসরি দেশ দখল করতো, সামরিক শক্তিতে শাসন চালাতো, মানুষের শ্রম ও সম্পদকে জোর করে লুট করতো। অন্যদিকে নবকলনিজম হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের সময়, যেখানে দেশগুলো রাজনৈতিকভাবে স্বাধীন, প্রভাব খাটানো হয় অর্থনৈতিক, বাজার ও কূটনীতির মাধ্যমে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখন রাষ্ট্রের হাতেই থাকে। মডারেটর এই দাবির বাস্তবতা যাচাই করতে এখন আমি আমার যুক্তিগুলো তুলে ধরছি। প্রথমত, আদিকলনিজম ছিল রক্তাক্ত ও প্রাণঘাত। আদিকলনিজম কোনো তত্ত্ব নয়, এর লাশের উপর দাঁড়ানো এক ব্যবস্থা। ব্রিটিশ শাসনে ভারত থেকে প্রায় 45 ট্রিলিয়ন ডলার পরিমাণ সম্পদ লুট হয়েছিল। 1770, 1897 ও 1943 সালে দুর্ভিক্ষে 25 কোটি ভারতের মৃত্যু হয়েছিল। আটলান্টিক দাস ব্যবসায় প্রায় 1 কোটি বেশি আফ্রিকানকে দাসে পরিণত করা হয়েছিল। বেলজিয়ামের কঙ্গোতে প্রায় 1 কোটি মানুষের প্রাণহানি ঘটেছিল। এই বাস্তবতার পাশে দাঁড়িয়ে নবকলনিজমকে প্রাণহানি বলা ইতিহাসের প্রতি অবিচার। দ্বিতীয়ত, শাসনের ধরন বা দখল বনাম স্বাধীনতা। মডারেটর আদিকলনিজমের স্থায়ী ভোটাধিকার ছিল না, আইন ও প্রশাসন ছিল বিদেশিদের হাতে, প্রতিবাদের শাস্তি ছিল মৃত্যু। নবকলনিজমে রাষ্ট্রগুলো স্বাধীন, নিজস্ব
দেশের সংসদ আদালত আছে, সরকারের পরিবর্তনের সাংবিধানিক অধিকারও আছে। উদাহরণ ভারত, কেনিয়া, ইন্দোনেশিয়া, সবাই আজ নিজেদের আইন নিজেরা বানাচ্ছে। এটাই প্রমাণ করে শোষণের গভীরতা এক নয়। তৃতীয়ত, নবকলোনিজমের বিকল্প আছে, আদি কলোনিজমের কোনো বিকল্পই ছিল না। মাননীয় মডারেটর, নবকলোনিজমে বলা হয় ঋণের ফাঁদ বহুজাতিক কোম্পানি চাল, কিন্তু প্রশ্ন হলো ঋণকে বন্দুকের মুখে চুক্তিকে জোর করে স্বাক্ষর করানো হয়। বৈশ্বিক উদাহরণ, চীন IMF ছাড়াই উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। দক্ষিণ কোরিয়া বিদেশি বিনিয়োগে উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। ভিয়েতনাম নিজস্ব শর্তে বিশ্ববাজারে প্রবেশ করেছে। আদি কলোনিজমে এসবের কোনো বিকল্প ছিল না। চতুর্থত, উন্নয়নের সূচক বা নবকলোনিজমের বিরুদ্ধে অভিযোগ খণ্ডন করে। নবকলোনিজমের যুগে বিশ্বব্যাপী গড়ে বৃদ্ধি পেয়েছে, শিকার হার বেড়েছে, প্রযুক্তি ও যোগাযোগে সহজ হয়েছে। UN ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য অনুযায়ী 1950 সালের পর বৈশ্বিক দারিদ্র্য অর্ধেকে নেমেছে। আদি কলোনিজমে এসব সুযোগ ছিল ভয়াবহভাবে নিচে। পঞ্চমত, মানবাধিকার ও বিশ্ব বিবেকের উপস্থিতি। আজ আন্তর্জাতিক আইন আছে, মানবাধিকার সংস্থা আছে, গণমাধ্যম আছে। আদি কলোনিজমে এসব কিছুই ছিল না। শোষণের বিরুদ্ধে কথা বলার সুযোগই ছিল না। মাননীয় মডারেটর, পরিশেষে বলতে চাই, নবকলোনিজম নিখুঁত নয়, এটা আমরা স্বীকার করি, কিন্তু আদি কলোনিজম ছিল মানুষের জীবন ও মর্যাদার বিরুদ্ধে এক প্রকাশ্য যুদ্ধ। আমরা এমন একটি বিশ্বের স্বপ্ন দেখি যেখানে কোনো দেশ আর কোনো দেশের উপর শোষণ করবে না, যেখানে শক্তি নয় ন্যায় বিচার শাসন করবে, যেখানে সহযোগিতা হবে সম্পর্কের ভিত্তি, শোষণ নয়। সেই ন্যায় ভিত্তিক বিশ্বের পথে এগোতে ইতিহাসের সত্যকে স্বীকার করা জরুরি। তার যুক্তি, ইতিহাস ও বৈশ্বিক বাস্তবতার আলোকে আমরা দৃঢ়ভাবে ঘোষণা করছি আদি কলোনিজম নবকলোনিজমের চেয়ে বেশি শোষণ করছে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। প্রতিপক্ষ বারবার বলছে আদি কলোনিজম বেশি ভয়াবহ, কিন্তু আমি এখন প্রমাণসহ দেখে দেবো এটি একটি বিভ্রান্তিকর দায় এড়ানো যুক্তি। মানে মডারেটর, প্রতিপক্ষ বলে আদি কলোনিজম সরাসরি দখল, নির্যাতন ও রক্তপাত ছিল, তাই সেটি বেশি ভয়াবহ। কিন্তু মানে মডারেটর, ভয়াবহতা কি শুধু দৃশ্যমান রক্তপাতের সীমাবদ্ধ, নাকি সেই শোষণ বেশি ভয়াবহ যা মানুষ বুঝতে পারে না? মানে মডারেটর, আজ রাস্তায় বিদ্যুৎ আছে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। আদি কলোনিজম শোষণ দেখা যেত, তাই সেটা তাদের হটানো গিয়েছিল, কিন্তু নবকলোনিজমে শোষণ দেখা যেত না, তাই তাদের হটানো দুষ্কর হয়ে পড়েছিল। মানে মডারেটর, প্রতিপক্ষ হয়তো বলবে আদি কলোনিজম হত্যা ও দাসত্ব ছিল, নবকলোনিজম তো তা নেই। মানে মডারেটর, এটি হচ্ছে সবচেয়ে বড় ভুল। আদি কলোনিজম মানুষকে মারত, আর নবকলোনিজম মানুষকে বাঁচিয়ে রেখে সর্বোচ্চ শোষণ নিচ্ছে। মানে মডারেটর, এসব যুক্তি আমাদের পক্ষে যায়। ধন্যবাদ মানে মডারেটর, ধন্যবাদ সবাইকে। মডারেটর, আমাকে আবারও কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। বিপক্ষ বলেছে ঋণের বোঝা, তবে প্রশ্ন হলো ঋণ নাকি বাধ্যতামূলক? মাননীয় মডারেটর, বিপক্ষ দল সব ব্যর্থতার দায় বাইরের শক্তিকে উপর চাপিয়ে দিয়েছে। যদি সব সমস্যার জন্য শুধু বাইরের শক্তি দায়ী হয়, তাহলে দেশের দুর্নীতি, ভুলনীতি, অযোগ্য নেতৃত্ব দায় কোথায়? এই কথার উত্তর বিপক্ষ দায়ী। সম্ভাবনা দেখানো বাস্তবতা নয়। বিপক্ষ বলেছে নবকলোনিজম শোষণ করে, কিন্তু আমরা বলেছি আদি কলোনিজম শোষণ করছে। সম্ভাবনা দিয়ে ইতিহাসের বাস্তবতাকে হারানো যায় না। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে।